সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের আনন্দময় ভুবনে। তো আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন বা ক্যাপিটাল অফ জয়েন্ট স্টক কোম্পানি। এটি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 4-এর একটি অধ্যায়। আমরা এই অধ্যায় সম্পর্কে আজ আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি যে যৌথ মূলধনী কোম্পানির ধারণা। যৌথ মূলধনী কোম্পানি এই বিষয়টা কী? সাধারণত আমরা কতিপয় ব্যক্তি কোম্পানি আইনের অধীনে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান বা কোনো কোম্পানির অধীনে যে প্রতিষ্ঠান গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রণ করে থাকে তাকে আমরা মূলত কী বলে থাকি? যৌথ মূলধনী কোম্পানি বলে থাকি। তো আমাদের কিছু সংজ্ঞা রয়েছে বা কিছু ঘটনা রয়েছে, কিছু ব্যাখ্যা রয়েছে যৌথ মূলধনী কোম্পানির শুরুর দিকটা কেমন ছিল, কীভাবে এটি যৌথ মূলধনী কোম্পানি হলো, এই বিষয় সম্পর্কে আমরা একটু এখানে জানবো। যেমন এখানে কী বলছে যে এক মালিকানা অংশীদারি ও যৌথ পারিবারিক ব্যবসাসমূহ বিভিন্নভাবে সীমাবদ্ধ ব্যবসায়ের বাণিজ্যের উন্নয়ন ও প্রসারণে যেসব প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেগুলো দূর করার জন্য ধীরে ধীরে বৃহৎ পরিসরে নতুন ধরনের ব্যবসা সংগঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এবং ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার পর থেকে শিল্প ও কলকারখানার উৎপাদন, বন্টন ও ব্যবসায় মুনাফা অর্জনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। ঠিক আছে, মানে সবচেয়ে প্রাচীন ব্যবসা হচ্ছে এক মালিকানা ব্যবসা, এরপর আছে অংশীদারি ব্যবসা। ঠিক আছে, এবং যুগের সাথে তাল মেলাতে এবং যখন সময় যখন আরও বাড়তে থাকলো, কালের বিবর্তনে ব্যবসার চাহিদা আরও বাড়তে থাকলো। ঠিক আছে, ব্যবসার পরিসর আরও বাড়তে থাকলো। ব্যবসার পরিসর বাড়ার সাথে সাথে ব্যবসার আয়তন এবং আকারও কী হতে থাকলো? বৃহদায়তন বা বৃহদাকার ব্যবসা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভব করলো। এবং এই প্রয়োজনীয়তা অনুভব থেকেই আমাদের কি মূলত যৌথ মূলধনী কোম্পানির ব্যবসার উদ্ভব। ঠিক আছে, এবং এই উদ্ভবটা এই প্রয়োজনীয়তাটা আরও প্রকট আকারে ধারণ করে যখন শিল্প বিপ্লব ঘটে। শিল্প বিপ্লবের পর নতুন নতুন যন্ত্রপাতির আবিষ্কার এবং উৎপাদনের মাত্রা বেড়ে যাওয়া, এটা অন্যতম একটি কারণ। ঠিক আছে, উৎপাদন বন্টন, যেমন এখানে দেখো যে মূলত তখন থেকে যৌথ মূলধনী ব্যবসায়ের আবির্ভাব ঘটে। এরূপ সংগঠন 1844 সালে ব্রিটিশ পার্লামেন্টে দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844 সালের পাশের মধ্য দিয়ে কী হয়, সর্বপ্রথম প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। এবং 1844 সালের আগে কিন্তু এই যৌথ মূলধনী কোম্পানি যে আইন ছিল, যৌথ মূলধনী কোম্পানি ছিল, কোম্পানি আইন ছিল। কোম্পানি আইনটা মূলত এরকম ছিল না। ওটা ব্রিটিশের রাজা বা রানীর বিশেষ অধ্যাদেশ বলে কী হতো, যে ওই কোম্পানিগুলো গঠিত হতো। কিন্তু 1844 সালে যখন এই কোম্পানি আইন পাশ হলো, তখন থেকে এই সারা পৃথিবীতে যত প্রকার কোম্পানি কী হয়, যৌথ মূলধনী কোম্পানি গঠিত হয় এবং এই কোম্পানি আইনের অধীনে কী হয়ে থাকে, পরবর্তীতে এগুলো গঠিত হয়ে থাকে। ঠিক আছে, যেমন আমরা 1840 সালে আগে যে কোম্পানিগুলো ছিল সেগুলোকে আমরা যেমন মনে করো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমরা নাম শুনেছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলো তোমার হচ্ছে কি স্ট্যান্ডার্ড চার্টার্ড কোম্পানি বলা হয় এই যেহেতু কোম্পানিগুলোকে, যে কোম্পানি আইনের পাশের আগে এই কোম্পানিগুলো ছিল। ঠিক আছে, এগুলো এবং ওগুলো ইংল্যান্ডের রাজা বা রানীর বিশেষ অধ্যাদেশ বলে গঠিত হতো। তো ওই ক্ষমতাটা রহিত করা হয় 1844 সালের ব্রিটিশ পার্লামেন্টের পাশের মাধ্যমে, দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্টের মাধ্যমে। 1947 সালে দেশভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে তৎকালীন দেশভাগের পূর্বে আর কি, তৎকালীন পূর্ব পাকিস্তান 1913 সালে কোম্পানি আইন গৃহীত হয়। আচ্ছা, যখন দেশ ভাগ হয় তখন কিন্তু 1913 সালের যে আইন ছিল কোম্পানি অ্যাক্ট, ভারতীয় কোম্পানি অ্যাক্ট, সেই ইন্ডিয়ান কোম্পানি অ্যাক্ট, সেটা কি হয়, প্রচলিত ছিল। ঠিক আছে, যখন আমরা দেশ ভাগ হয়ে থাকি, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বা ভারতের সাথে বাংলাদেশ চলে গেলো, এই যে অথবা বাংলাদেশ থেকে পাকিস্তান আলাদা হলো, পাকিস্তানের সাথে বাংলাদেশ চলে গেলো, এই যে তখন পুরা পূর্ব পাকিস্তানে ভারতের যে কোম্পানি অ্যাক্ট ছিল, ইন্ডিয়ান কোম্পানি অ্যাক্ট, সেটা প্রচলিত ছিল। পরবর্তীকালে কোম্পানি আইনকে এদেশে আরও যুগোপযোগী করার জন্য 1977 সালের 1977 ল রিফর্ম কমিটি গঠন করা হয় এবং এই কমিটি একটি নতুন কোম্পানি আইন প্রবর্তনের জন্য সরকারের নিকট সুপারিশমালা পেশ করে। এবং এর উপর ভিত্তি করে 1994 সালের 5 সেপ্টেম্বর জাতীয় সংসদের 16তম অধিবেশনে কোম্পানি আইন 1984 সাল পাশ হয়। ঠিক আছে, এবং এই আইন 1995 সালের জানুয়ারি হতে কার্যকরী হয়। বর্তমানে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশের কোম্পানিসমূহ গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের কোম্পানি আইন বা কোম্পানির যে গঠন, কোম্পানির যে গঠনতন্ত্র বা কোম্পানি গঠনের জন্য যে নীতিমালা বা বিধিমালা, এগুলোর ইতিহাস। এরপর আমরা যাই যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা ও ধারণা। যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞাটা কি? ঠিক আছে, যেমন এই যে সাধারণত মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় যৌথভাবে মূলধন বিনিয়োগ করে প্রচলিত আইনের আওতায় যে ব্যবসায় গড়ে তোলে তাকে যৌথ মূলধনী সংগঠন বলে। ঠিক আছে, এই ব্যবসা নিজ নামে ও সিলমোহর দ্বারা পরিচালিত হয় এবং সদস্যদের থেকে ভিন্ন অস্তিত্বের অধিকারী হয়ে থাকে। কোম্পানি সংগঠন চিরন্তন অস্তিত্বের অধিকারী হয়
সব সদস্যের মৃত্যুবরণ করলে এর বিলোপ সাধন ঘটে না। যখন আমরা হিসাব বিজ্ঞানে একটা নীতিমালা আছে যে এটা হচ্ছে তোমার গোয়িং কনসার্ন কনসেপ্ট বা চলমান প্রতিষ্ঠান ধারণার নীতি। এই চলমান প্রতিষ্ঠান ধারণের নীতি অনুযায়ী মনে করা হয় যে একটা কোম্পানি যখন গঠন করা হয় এটা আজীবন কি থাকবে, এর স্থায়িত্ব থাকবে, ঠিক আছে এটা। এবং ওই নীতিমালাটা অনুযায়ী কিন্তু মূলত কি কোম্পানি আমরা কোম্পানিকে ধরে থাকে যে কি এটা আজীবন স্থায়িত্ব থাকবে। এবং কোম্পানি অবশ্যই কি থাকে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী হয়ে থাকে। কোম্পানি ব্যক্তি না হয়েও ব্যক্তির যেসব ভূমিকা পালন করে, যে কোম্পানির নিজস্ব নাম থাকে, সিলমোহর থাকে, এবং কোম্পানির বিভিন্ন লেনদেনে সে সিলমোহর ব্যবহৃত হয়, নাম ব্যবহৃত হয়, ঠিক আছে। কোনো তৃতীয় পক্ষ কোম্পানির কাছে টাকা আদায়ের জন্য মামলা করতে পারে, আবার কোম্পানি কী করতে পারে তৃতীয় পক্ষের কাছে তাকে টাকা আদায়ের জন্য মামলা করতে পারে। তাহলে একজন ব্যক্তি যেই যেই কাজগুলো করে থাকে কোম্পানিও সেই ভূমিকাগুলো পালন করে থাকে। এই জন্য কোম্পানিকে বলা হয় কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী বা আর্টিফিশিয়াল পার্সোনালিটি, ঠিক আছে। যেমন কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে কোম্পানি আইনের মাধ্যমে যে ব্যবসা গঠন করে তাকে যৌথ মূলধনী কোম্পানি বলা হয়। এর পরবর্তী ধাপটি দেখি আমরা। সাধারণত মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি স্বেচ্ছাকৃত যৌথ মূলধনী কোম্পানি বলে। আচ্ছা, এর পরেরটা দেখি আমরা একই পৃষ্ঠা। যৌথ মূলধনী কোম্পানির সংক্ষিপ্ত বিবরণী। সংক্ষিপ্ত বিবরণীটা আমরা দেখি কী কী আছে। দেখো, সার্বিক আলোচনার আলোকে কোম্পানির সংগঠনের যেসব ধারণা পাওয়া যায় তা হলো যৌথ মূলধনী সংগঠন একাধিক লোকের একটি স্বেচ্ছা সংগঠন। এটি একজন ব্যক্তিদের হয় না, একাধিক লোকের স্বেচ্ছামূলক সংগঠন। এটা আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তা সম্পন্ন একটি সংগঠন। এই যৌথ মূলধনী কোম্পানি অবশ্যই কোম্পানি আইন 1994 সালে কোম্পানি আইন দ্বারা গঠিত হয় এবং এটার একটা আর্টিফিশিয়াল পার্সোনালিটি থাকে বা কৃত্রিম ব্যক্তি সত্তা থাকে, যেটা আমি একটু আগে বললাম। এই সংগঠনের শেয়ার মালিকদের দায় সীমাবদ্ধ থাকে। কোম্পানির যতটুকু শেয়ার রয়েছে মালিকদের, যে যে অর্থমূল্যের শেয়ার রয়েছে সেই অর্থমূল্য দ্বারা কোম্পানির শেয়ার হোল্ডার কি থাকে দায়বদ্ধ থাকে। কোম্পানির লাভ ক্ষতি যাই হোক না কেন তার দায় ওই শেয়ার অর্থমূল্য দ্বারা কি থাকে সীমাবদ্ধ থাকে। এরপর হচ্ছে এই সংগঠনের শেয়ারগুলো অবাধে হস্তান্তরযোগ্য হয়। তো এই সংগঠনের শেয়ারগুলো অবাধে হস্তান্তরযোগ্য হয়। তবে একটা বিষয় খেয়াল রাখবে যে যৌথ মূলধনী কোম্পানির দুটা পার্ট রয়েছে, দুই ধরনের কোম্পানি রয়েছে। একটা হচ্ছে তোমার প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। সাধারণত আরও অনেক কোম্পানি রয়েছে, কিন্তু এই দুটো কোম্পানিকে আমরা বেশি বহুল প্রচলিত, প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। তো পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার কিন্তু অবাধে হস্তান্তরযোগ্য, প্রাইভেট লিমিটেড কোম্পানি অবাধে হস্তান্তরযোগ্য নয়। এখানে কিছু নীতিমালা রয়েছে, সেই নীতিমালাগুলো ফলো করতে হয়, ঠিক আছে এটা। এবং এখানে দেখো যে এই সংগঠনের একটি যৌথ মূলধন থাকে যা শেয়ার নামক অনেকগুলো নির্দিষ্ট মূল্যের এককে বিভক্ত হয়, ঠিক আছে। কোম্পানির বৃহৎ অঙ্কের মূলধনকে আমি যখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করবো, বিভক্ত ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে বা এককে ভাগ করবো, তখন সেটাকে বলা হবে শেয়ার। এটি দৃশ্যমান বা স্পর্শনীয় নয়, মানে এটা দৃশ্য দেখা যায় না বা স্পর্শ করা যায় না। শেয়ার দেখা যায় না বা স্পর্শ করা যায় না, ঠিক আছে। এটি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন হয়, মালিকের মৃত্যু ঘটলে অবসান হয় না। মানে কোনো কোম্পানির মালিক যদি মারা যায় কিন্তু কোম্পানির বিলোপ সাধন ঘটবে না, কারণ এখানে একটা কিছু গভর্নিং বোর্ড রয়েছে, একটা তোমার কি পরিচালনা পর্ষদ রয়েছে। পরিচালনা পর্ষদ অনুযায়ী কী করবে কোম্পানি পরিচালিত হবে। তো এরপর দেখো যে এটি নিজ নামে তৃতীয় পক্ষের সাথে চুক্তিগত বা অন্য কোনো সম্পর্কে আবদ্ধ হতে পারে। হ্যাঁ, কোম্পানি নিজের নামে কী হতে পারে, আমরা একটু আগেই বললাম যে কৃত্রিম ব্যক্তিসত্তা হওয়ার ফলে সে নিজের নামে চুক্তি করতে পারে, তৃতীয় পক্ষের থেকে পাওনা দাবি আদায়ের জন্য মামলা করতে পারে, অথবা তৃতীয় পক্ষ কোম্পানি থেকে পাওনা টাকা আদায়ের জন্য কী করতে পারে, মামলা করতে পারে, ঠিক আছে। এই জন্য এটাকে কৃত্রিম ব্যক্তি সত্তা বলে। এবার আমরা কোম্পানি আইনটাকে একটু এক নজরে দেখে নিই। যেমন এখানে প্রথম যে কোম্পানি অ্যাক্ট 1844 সালে দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844, এটি ব্রিটিশ পার্লামেন্টে কীভাবে পাশ হয়, ঠিক আছে। এরপর দেখো যে 1850 সালে ভারতীয় কোম্পানি আইন, এটি উপমহাদেশ বা ভারতে পাশ হয়। তবে এই ভারতীয় কোম্পানি আইনটাও কিন্তু ব্রিটিশরা কী করে, তখন যেহেতু তখন ব্রিটিশরা কী ছিল শাসনে ছিল, তবে 1850 সালে ব্রিটিশরা যেহেতু শাসনে ছিল এই জন্য ভারতীয় কোম্পানি একটাও কিন্তু ব্রিটিশরা কী করে থাকে প্রণয়ন করে থাকে তাদের আইনের আলোকে। 1913 সালে উপমহাদেশের সর্বপ্রথম কোম্পানি আইন বা ভারত, এটা শুধুমাত্র ভারতের নিজস্ব এটা কোম্পানি, এটা ব্রিটিশ এখন ভারতীয় নিজস্ব কোম্পানি অ্যাক্ট। 1994 সালের কোম্পানি, এটা ভারত বাংলাদেশ দুই দেশে কি এই আইনটি ভারত এবং বাংলাদেশের দুই দেশে কি প্রচলিত রয়েছে 1994 সালের কোম্পানি আইনটি। এরপর দেখো 1994 সালের প্রবর্তিত কোম্পানি আইন 1995 সালের 1 জানুয়ারি থেকে কী হয় কার্যকর হয়। এবং ব্রিটেন সহ এই উপমহাদেশে এবং অধিকাংশ দেশে কোম্পানি শব্দটি প্রচলিত থাকলেও যুক্তরাষ্ট্রে আমেরিকায় কর্পোরেশন নামে পরিচিত। মানে আমরা যেমন কোম্পানি বলি, যুক্তরাষ্ট্রে তাদের কোম্পানিকে কোম্পানি বলে না, তারা কি বলে থাকে, তারা কর্পোরেশন বলে থাকে, ঠিক আছে। এটা কিন্তু একটা অবজেক্টিভ আসতে পারে যে যুক্তরাষ্ট্রে কোম্পানির সম্পর্কে কী নামে ডাকা হয় বা কী বলে ডাকা হয়, এটা হচ্ছে তোমার কি কর্পোরেশন। এরপরের ধাপটি দেখি আমরা কী আছে। কোম্পানি গঠনের বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য এবং আইনগত বৈশিষ্ট্য, দুই ধরনের বৈশিষ্ট্য রয়েছে। যেমন সাধারণ বৈশিষ্ট্যগুলো কি,
যেমন এটির গঠন প্রণালী বেশ জটিল, এটি গঠন করা আসলে জটিল। তুমি চাইলে আমরা যেমন এক মালিকানা ব্যবসায় বা অংশীদারি ব্যবসায় গঠন প্রণালী খুব সহজ, আমরা চাইলে কি করতে পারি, এক মালিকানা ব্যবসায় চাইলে গঠন করতে পারি। অংশীদারি ব্যবসায় চাইলে আমরা কি করতে পারি, লিখিত চুক্তি, মৌখিক চুক্তি বা নিবন্ধিত চুক্তির মাধ্যমে আমরা কি করতে পারি, গঠন করতে পারি। কিন্তু কোম্পানি সংগঠন আমি চাইলে কি করতে পারি না, গঠন করতে পারি না। একে আমাকে আমাকে অনেকগুলো ফর্মালিটিস পালন করতে হয়। নিবন্ধকের কার্যালয় থেকে আবেদন ফর্ম পূরণ করতে হয়, তারপর আমাদের স্মারকলিপি পেশ করতে হয়, নির্দিষ্ট ফি জমা দিতে হয়। নিবন্ধক কী করে ইনকোয়ারি করে থাকে, বা ইনকোয়ারি করার পর সন্তোষজনক মনে হলে তারা কী করে থাকে, তোমাকে পারমিশন দিয়ে থাকে কোম্পানি খোলার জন্য, তোমাকে অনুমোদন বা রেজিস্ট্রেশন দিয়ে থাকে, এবং কার্য আরম্ভের অনুমতিপত্র কী করতে হয়, সংগ্রহ করতে হয়। এই যে ফর্মালিটিসগুলো, এগুলো অনেকগুলো ধাপের মাধ্যমে, অনেকগুলো ফর্মালিটিস পালনের মাধ্যমে একটা কোম্পানি কী হয়, গঠিত হয়। ঠিক আছে, এই জন্য এর গঠন প্রণালী বেশ জটিল বলা হয়েছে এখানে। স্বেচ্ছায় কোম্পানি গঠনের উদ্দেশ্যে একত্রিত এবং আইন মেনে তা গঠন করা হয়। বেশি পরিমাণ মূলধন সংগ্রহ করা হয়, বা যেহেতু এটি যৌথ মূলধনী কোম্পানি, এর মূলধনের পরিমাণ অনেক বৃহৎ। প্রত্যক্ষভাবে ভোট দিয়ে পরিচালক পর্ষদ নির্ণয় করা হয়। শেয়ার হোল্ডাররা চাইলে কী করতে পারে, পরিচালনা পর্ষদ নির্ণয় কী করতে পারে, ভোট দিতে পারে। ঠিক আছে, প্রদত্ত শেয়ার বা পরিশোধিত মূলধন অনুপাতে শেয়ার হোল্ডারদের মুনাফা বন্টন করা হয়। মানে যার যত টাকা মূলধন থাকবে সেই অনুপাতে কী পাবে, এখান থেকে মুনাফা পাবে। ঠিক আছে, এরপর হচ্ছে যে শেয়ার ক্রয় করে যে কোনো শেয়ার হোল্ডারই মালিক হতে পারে। শেয়ার ক্রয়ের মাধ্যমে বা শেয়ার হস্তান্তরের মাধ্যমে যে কেউ কী করতে পারে, এর মালিক হতে পারে। এরপর হচ্ছে আইনগত বৈশিষ্ট্য। আইনগত বৈশিষ্ট্য হচ্ছে আইনের সকল নিয়মকানুন পালনের মাধ্যমে কোম্পানি গঠিত হয়। ঠিক আছে, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন, এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। ঠিক আছে, এটা কিন্তু অবজেক্টিভ আসে যে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম সদস্য সংখ্যা 2 জন, সর্বোচ্চ 50 জন, এবং পাবলিক লিমিটেডের ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এটাও কিন্তু কোম্পানি আইন অনুযায়ী হয়ে থাকে। ঠিক আছে, আইনের বাইরে কিন্তু তুমি চাইলেই সদস্য করতে পারবে না, বাড়াতে কমাতে পারবে না। এরপর দেখো যে শেয়ার বিক্রয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করে থাকে। হ্যাঁ, আমরা জানি শেয়ার বিক্রয়ের মাধ্যমেই কোম্পানিগুলো কী করে থাকে, মূলধন সরবরাহ করে থাকে। আইন দ্বারা গঠিত হয়, এটি ব্যক্তির ন্যায় শেয়ার ক্রয় বিক্রয় সহ সব লেনদেনে অংশ নিতে পারে। ঠিক আছে, আইন দ্বারা গঠিত হওয়ার ফলে, যেহেতু এর কৃত্রিম ব্যক্তিসত্তা রয়েছে, কেবল আইনের মাধ্যমে বিলুপ্ত হতে পারে। কোম্পানি কেবল আইনের মাধ্যমে কী হতে পারে, বিলুপ্ত হতে পারে। কোম্পানির নামে একটি স্বতন্ত্র সিলও থাকে। যেমন এই যে দেখো একটা সিল, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, একটা সিল রয়েছে, এটা একটা লোগো রয়েছে, এটা কিন্তু সাউথ পয়েন্টের সিল, বা এটা একটা ট্রেডমার্ক। ঠিক আছে, প্রত্যেকটা কোম্পানির এরকম কি থাকে, নিজস্ব ট্রেডমার্ক বা সিল মোহর থাকে। এরপর দেখো কি আছে, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। এর শেয়ার চাইলে আমরা কী করতে পারি, অবাধেই, মানে পাবলিক লিমিটেড কোম্পানি অবাধে হস্তান্তরযোগ্য করতে পারে। শেয়ার হোল্ডার দ্বারা এই শেয়ার মূল্য সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে, এই কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় শেয়ার হোল্ডারদের শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকবে। কোম্পানি মালিকানা হতে সম্পূর্ণ পৃথক থাকবে। কোম্পানি একটা আলাদা একটা সত্তা, মালিক আলাদা একটা সত্তা, এবং মালিক এখানে বেতনভুক্ত কর্মচারী হিসেবে কী হবে, বিবেচিত হবে। মালিক চালিয়ে এখান থেকে টাকা উত্তোলন করতে পারবে না, মালিক চালিয়ে নিজের মতো করে কী করতে পারবে না, এর অর্থ তসরুপ বা অর্থ সরাতে পারবে না। এখানে কোম্পানি যে তৃতীয় পক্ষের দায়, শেয়ার হোল্ডারদের দাবি, প্রত্যেকটা বিষয়কে তাকে কী করতে হবে, মেনটেন করতে হবে। ঠিক আছে, এখানে ব্যক্তিগত কোনো হস্তক্ষেপ করা যাবে না। এই জন্য এটাকে বলা হয় কি, কোম্পানির মালিকানা হতে সম্পূর্ণ পৃথক বলা হয়। ঠিক আছে, এরপর দেখো কি আছে, শেয়ারের ধারণা, কনসেপ্ট অফ শেয়ার। ইংরেজি শেয়ার শব্দের অর্থ হলো অংশ। ঠিক আছে, আমরা বলি যে আমি কথা শেয়ার করি, খাবার শেয়ার করি, নানা কিছু আমরা শেয়ার করি। তো কোম্পানি কী করে থাকে, কোম্পানি তার মূলধনকে শেয়ার করে থাকে। ঠিক আছে, কোম্পানির পক্ষে এত বৃহৎ অঙ্কের মূলধন সরবরাহ করাটা কঠিন হয়ে পড়ে। এই জন্য তারা কী করে, এই তার বড় মূলধনটাকে ছোট ছোট ভাগ করে করে সাধারণ জনগণের কাছ থেকে টাকা নিয়ে সেটা মূলধনে জমা রেখে তারা সেটাকে দিয়ে কী করে, ব্যবসা করে। এবং ওই ব্যবসা থেকে যে মুনাফা হয়, সেই মুনাফা থেকে কোম্পানি যে শেয়ার হোল্ডারদের যতটুকু শেয়ার আছে, সেই শেয়ারের অনুপাতে তারা কী করে থাকে, শেয়ার হোল্ডারদের মুনাফা বন্টন করে থাকে বা লভ্যাংশ বন্টন করে থাকে। তাহলে এই বড় অঙ্কের মূলধনকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করাকে শেয়ার বলে। 1994 সালের কোম্পানি আইনের ধারা 2-1 গ মোতাবেক শেয়ার বলতে কোম্পানির মূলধনকে কোনো অংশকে বোঝায়। মূলধনের যে কোনো অংশকে বা ক্ষুদ্র অংশকে বা একককে বোঝানো হয়। যিনি কোম্পানি শেয়ার ক্রয় করেন তাকে শেয়ার হোল্ডার বলে। শেয়ার হোল্ডার শেয়ার ক্রয়ের মাধ্যমে কোম্পানির মালিকানা অর্জন করেন এবং লভ্যাংশ ভোগ করেন, এবং ভোটাধিকারও কী করেন, লাভ করেন। একজন শেয়ার হোল্ডার কোম্পানির পরিচালনা পর্ষদ নির্ণয়ের যে ভোটাধিকার রয়েছে, ভোটাভুটি রয়েছে, সেই ভোটাভুটিতে কী করতে পারে, অংশগ্রহণ করতে পারে। এর পরের যে ধাপটি রয়েছে সেটা হচ্ছে শেয়ারের প্রকারভেদ। এখানে মূলত 4 ধরনের শেয়ার রয়েছে: সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত দাবিযুক্ত শেয়ার, হচ্ছে অন্যান্য শেয়ার। এই 4 ধরনের শেয়ার রয়েছে। এই 4 ধরনের শেয়ার সম্পর্কে আমরা সামনে আর বিস্তারিত আলোচনা করবো। যেমন এখান থেকে সাধারণ শেয়ার। ঠিক আছে, সাধারণ শেয়ার হোল্ডারের মুনাফা বন্টনের ক্ষেত্রে বিশেষ কোনো সুবিধা ভোগ করে না। এছাড়া এদের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো বিদ্যমান। মুনাফা বন্টনের ক্ষেত্রে বিশেষ সুবিধা ভোগ করে না। কোম্পানির যে ঘোষিত লভ্যাংশ আছে, সেই ঘোষিত লভ্যাংশই তারা পেয়ে থাকে, এর বাইরে তারা কোনো লভ্যাংশ সাধারণত পায় না। ঠিক আছে, এবং তাদের মুনাফা কিন্তু অগ্রাধিকার শেয়ারের পরে কী করা হয়, তাদের লভ্যাংশ অগ্রাধিকার শেয়ারের পরে কী করা হয়, বন্টন
করা হয়, নির্দিষ্ট হারে লভ্যাংশ ভোগ করে না, ঠিক আছে। এর শেয়ার হোল্ডার কোম্পানির লাভ ক্ষতির উপর, কোম্পানি যদি লাভ হয় লভ্যাংশ পাবে, যদি ক্ষতি হয় ক্ষতির অংশ সে কী করবে, ভোগ করবে। যেহেতু সে কোম্পানির মালিক এবং ভোটাধিকার প্রয়োগের অধিকার রয়েছে, সেজন্য সে কোম্পানির মালিকের ন্যায় কী করবে, লাভ ক্ষতি বন্টনের সুবিধা পাবে। এরপর দেখো যে শেয়ার মালিকদের অবাধ ভোটাধিকার থাকে, কোম্পানির পরিচালনায় এরা অংশগ্রহণ করে। ঋণপত্রের সুদ ও অগ্রাধিকার শেয়ার মালিকদের নির্দিষ্ট হারে সুদ ও লভ্যাংশ প্রদানের পর মুনাফার বাকি অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বণ্টিত হয়। যে একটু আগে যেটা বললাম, ঋণপত্রের সুদ দেবে কোম্পানি, কী করবে, কোম্পানি পাওনাদারের দাবি আগে মেটাবে, ঋণপত্রের সুদ দেবে, পাওনাদারের দাবি মেটাবে, অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের সুদ মানে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের সুদ বা লভ্যাংশ দেবে, তাদেরকে দেওয়ার পরে সবশেষে কী পাবে, তোমার সাধারণ শেয়ার হোল্ডাররা কী পাবে, এর মুনাফার ভাগ পাবে। এরপরে আছে দেখি আমরা একটু, এরপর আছে অগ্রাধিকার শেয়ার, ঠিক আছে। অগ্রাধিকার শেয়ার হচ্ছে অগ্রাধিকার শেয়ারযুক্ত শেয়ার হোল্ডাররা নির্দিষ্ট হারে লভ্যাংশ ভোগ করে, ঠিক আছে। তাদের লভ্যাংশ কিন্তু ফিক্সড, যে আপনি প্রতি বছর 10% বা 5% করে পাবেন, এর বাইরে লভ্যাংশ কিন্তু আপনি পাবেন না। কিন্তু সাধারণ শেয়ার হোল্ডাররা কিন্তু এদিক থেকে সুবিধা পায়। যদি কোম্পানি বেশি লভ্যাংশ করে, কোম্পানি যদি চায় বেশি লভ্যাংশ দিবে সাধারণ শেয়ার হোল্ডারদের, তারা কিন্তু সেটা ভোগ করতে পারে। এছাড়া এদের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো বিদ্যমান। কী কী সে বৈশিষ্ট্য? সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদানের পূর্বে তারা নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকে। যেহেতু তার পাওনাদারের ন্যায় ভূমিকা পালন করে অগ্রাধিকার শেয়ার, তারা নির্দিষ্ট হারে লভ্যাংশ পাবে, এবং এটা সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেওয়ার আগে তারা কীভাবে লভ্যাংশ পাবে। সীমাবদ্ধ ভোটাধিকার, তাদের ভোটাধিকার সীমাবদ্ধ, সবাই ভোটাধিকার অংশগ্রহণ করতে পারে না। এবার হচ্ছে কোম্পানি বিলুপ্তির সময় অগ্রাধিকার শেয়ারের ভিত্তিতে মূল্য ফেরত পাবার অধিকার রাখে। কোম্পানি যখন বিলুপ্ত হবে, অবলম্বন হবে, তখন অগ্রাধিকার শেয়ারের মূল্যের ফেরত পাবে তার, ঠিক আছে, অধিকার রাখে। সে পাওনাদারের মতো ভূমিকা পালন করে। এবার দেখো অগ্রাধিকার শেয়ারের প্রকারভেদ আছে, এখানে 8 ধরনের শেয়ার হচ্ছে অগ্রাধিকার শেয়ার। যেমন প্রথমে দেখো সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। এখন এই সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারটা কি, যে যদি কোনো বছর কম মুনাফা হওয়ার কারণে লভ্যাংশ না দেওয়া হয়, তাহলে পরবর্তী বছর যে পর্যাপ্ত মুনাফা হয় সে বছর এই ধরনের শেয়ার মালিকদের বকেয়া লভ্যাংশ সহ বর্তমান বছরের লভ্যাংশ হবে। যেমন মনে করো এই বছর আমার লাভ কম হয়েছে, আমি এই বছর কিন্তু অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের তো লভ্যাংশ দিতে হয় প্রতি বছর, কিন্তু কোনো কারণে আমি এই বছর তাকে লভ্যাংশ দিতে পারছি না, আমার লাভ কম হয়েছে। তো তখন কী হবে, তার এই লভ্যাংশটা কি থাকবে, জমা থাকবে। পরবর্তী বছর যখন কোম্পানি বেশি লাভ করবে, তখন আগের বছরে যে লাভ ছিল যেটা সে পায় নাই, ওইটা সহ পরবর্তী বছর সে কী করবে, নতুনভাবে আরও লভ্যাংশ পাবে। এটাকে বলা হয় সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার। কিন্তু অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার হচ্ছে এই শেয়ার ধরনের শেয়ার হোল্ডারদের কেবলমাত্র চলতি বছরের নির্দিষ্ট লভ্যাংশ পাওয়ার অধিকার রাখে, আগের বছরের লভ্যাংশের উপর তারা কোনো দাবি করতে পারে না। তাহলে সঞ্চয় হচ্ছে যে আগের বছরের বকেয়া সহ পাবে, আর অসঞ্চয় হচ্ছে যে আগের বছরের লভ্যাংশ পাবে না, শুধুমাত্র চলতি বছরের লভ্যাংশটা পাবে। পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার, এ ধরনের শেয়ার মালিকগণ কোম্পানি বিলোপ সাধনের পূর্বেই মূলধন ফেরতের অধিকার রাখে। মানে কোম্পানি বিলোপ সাধন হওয়ার আগেই তারা কী করতে পারে, ক্লেম করে তাদের মূলধন সরবরাহ করতে পারে। অপরিশোধযোগ্য, এই ধরনের শেয়ার মালিকগণ কোম্পানি বিলোপ সাধনের পূর্বে মূলধন ফেরতের অধিকার ভোগ করে না। কোম্পানি বিলোপ সাধন হলে সব কিছু হিসাব নিকাশ হওয়ার পরে সে কী পাবে, মূলধন ফেরতের অগ্রাধিকার পাবে, ঠিক আছে। এটা অংশগ্রহণকারী অগ্রাধিকার শেয়ার, এই ধরনের শেয়ার মালিকগণ শুধু নির্দিষ্ট হারে লভ্যাংশ অধিকার ভোগ করার সাথে সাথে সাধারণ শেয়ার মালিকদের সাথে অবশিষ্ট মুনাফা হতে অতিরিক্ত পাওয়ার অধিকার রাখে। মানে সে দুই দিক দিয়ে খাবে, ঠিক আছে। সে অগ্রাধিকারের ইয়েও ভোগ করবে, মুনাফা ভোগ করবে, আবার সাধারণ শেয়ার হোল্ডারদের যখন লভ্যাংশ দেবে সেখান থেকেও সে কী পাবে, লভ্যাংশ পাবে। তো এটাকে বলে অংশগ্রহণকারী অগ্রাধিকার শেয়ার। এরপর দেখো বিনা অংশগ্রহণকারী অগ্রাধিকার শেয়ার। এই ধরনের শেয়ার মালিকগণ শুধুমাত্র নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়ার অধিকার করতে পারে। এই সাধারণ শেয়ারদের মুনাফা থেকে তারা অতিরিক্ত লভ্যাংশ পাওয়ার অধিকার রাখে না। তার মানে দুইটার পার্থক্য হচ্ছে, সে নিজের লভ্যাংশ তো পাবে, আবার সাধারণ শেয়ার হোল্ডারদের থেকে লভ্যাংশ পাবে, সেটা অংশগ্রহণকারী শেয়ার। আর বিনা অংশগ্রহণকারী শেয়ার হচ্ছে সে শুধুমাত্র নিজের লভ্যাংশই পাবে, সাধারণ শেয়ার হোল্ডারদের থেকে সে কি লভ্যাংশ পাবে না। এরপর দেখো পরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার। এই অগ্রাধিকার শেয়ার বিক্রয় শর্ত অনুসারে নির্দিষ্ট সময়ের মধ্যে সাধারণ শেয়ারে রূপান্তর করা যায়। মানে এই অগ্রাধিকার শেয়ারকে চাইলে আমি নির্দিষ্ট সময় পরে কী করতে পারি, সাধারণ শেয়ারে এটা কনভার্ট করতে পারি। আমি যদি বেশি মুনাফা অর্জন করতে চাই, যে আমি অগ্রাধিকার শেয়ারের নির্দিষ্ট মুনাফা নিব না, আমি সাধারণ শেয়ার হোল্ডারের ন্যায় কি প্রতি বছর বেশি মুনাফা নেব, তখন আমি চাইলে কী করতে পারি, আমার অগ্রাধিকার শেয়ারটাকে সাধারণ শেয়ারে পরিবর্তন করে নিতে পারি। হচ্ছে অপরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার। এই অগ্রাধিকার শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তর করা যায় না। এরপর আমরা দেখছি কি বিলম্বিত দাবিযুক্ত শেয়ার। সাধারণত কোম্পানির উদ্যোক্তাগণ এই ধরনের শেয়ারের অধিকারী হন, ঠিক আছে। সাধারণ শেয়ার হোল্ডারগণ এই অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ বণ্টনের পর যদি লভ্যাংশ থাকে তাহলে তারা নিজেদের ভিতর বণ্টন করে নেয়, ঠিক আছে। তো এটা হচ্ছে অনেকটা এরকম যে তোমার বাসায় মনে করো মেহমান এসেছে, ঠিক আছে। তো তোমরা কী করো, আগে যে মেহমানকে আগে খাইয়ে তারপর নিজেরা কী করো, খাও, কারণ তুমি বাসার মালিক, তুমি সবার শেষে খাবে। তো এরাও হচ্ছে তাই, এরকম এই কোম্পানির মালিকরা কী করে, সবার দাবি মেটানোর পর, সাধারণ শেয়ার হোল্ডারদের দাবি মেটানোর পর, অগ্রাধিকারদের দাবি মেটানোর পর, পাওনাদারের দাবি মেটানোর পর, ঋণপত্রে সুদ দেওয়ার পর, এই সব দাবি মেটানোর পর যে মুনাফা থাকে অবশিষ্ট, সেটা তারা কী করে,
যারা আছে কোম্পানির প্রবর্তক আছে বা উদ্যোক্তা আছে, ঠিক আছে, তারা কি করে নিজেদের ভিতর বর্ণনা করে নেয়। এটা সব বিলম্বে এই শেয়ারটা লভ্যাংশ ঘোষণা করা হয়। এই জন্য এটাকে বলা হয় বিলম্বিত দাবিযুক্ত। বিলম্ব মানে কি দেরি, মানে দেরিতে এদের লভ্যাংশ ঘোষণা করা হয় বা দেরিতে তারা লভ্যাংশ পেয়ে থাকে। সবার শেষে সাধারণত কোম্পানির মালিকরা বা মানে উদ্যোক্তাগণ বা প্রবর্তকগণ এই ধরনের শেয়ার ভোগ করে থাকে, ঠিক আছে। এরপর দেখা গেছে অন্যান্য শেয়ার 4 ধরনের শেয়ার রয়েছে। বোনাস শেয়ার, অধিকার বা রাইট শেয়ার, স্টক আর হচ্ছে ঋণপত্র। এখন বোনাস শেয়ারটা কি? কোম্পানির অর্জিত মুনাফার সবটুকু শেয়ার হোল্ডারদের মধ্যে বণ্টিত না করে কিছু অংশ সঞ্চিত তহবিলে জমা রাখে। সঞ্চিতির পরিমাণ অধিক বেড়ে গেলে এবং চলতি মূলধনের প্রয়োজন হলে কোম্পানির পরিচালকদের সিদ্ধান্ত মোতাবেক উক্ত তহবিলের অর্থকে শেয়ার মূলধনে রূপান্তর করে শেয়ারে ছাড়া হয় এবং তাকে বোনাস শেয়ার বলে, ঠিক আছে। কোম্পানি কী করে? কোম্পানি প্রতি বছর যে লাভ হয়, লাভের সবটুকু অংশ কি শেয়ার হোল্ডারদের মধ্যে বণ্টিত করে না, কিছু অংশ তারা কী করে থাকে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে, মানে সঞ্চিত তহবিলে রেখে দেয়। এখন শেয়ারকে কী করতে হবে? যখন কোম্পানি যখন চলতি মূলধনের দরকার হবে তখন কী করবে কোম্পানি? ওই শেয়ারগুলোকে মূলধনে কনভার্ট করে শেয়ার হোল্ডারদের মধ্যে, মানে যারা বিদ্যমান শেয়ার হোল্ডার আছে তাদের ভিতর বন্টন করে সেই টাকাটা কী করে তার বাজার থেকে উঠিয়ে নিয়ে আসে, মানে চলতি মূলধনের ঘাটতি পোষানোর জন্য, ঠিক আছে। এবং তাদেরকে কী করা হয়? ওই বছর শেষে অতিরিক্ত তাদের লভ্যাংশের সাথে অতিরিক্ত এই শেয়ারটা কী করা হয়? দেওয়া হয়। এটাকে বলে বোনাস শেয়ার, ঠিক আছে। এটা এবার অধিকার বা রাইট শেয়ার। রাইট হচ্ছে কি অধিকার, এই জন্য এটাকে অধিকার বা রাইট শেয়ার বলা হয়। রাইট শেয়ার নামে এটি বেশি পরিচিত। কোম্পানি পুনরায় মূলধন সংগ্রহের উদ্দেশ্যে শেয়ার বিলি করার সময় উক্ত শেয়ারের যে অংশবিশেষ ক্রয়ের অধিকার পুরাতন শেয়ার হোল্ডারদের জন্য সংরক্ষণ করে তাহলে রাইট শেয়ার। রাইট মানে অধিকার, মানে যারা কোম্পানির অনেক বছরের পুরনো শেয়ার হোল্ডার, ঠিক আছে। তো এদেরকে কী করে? এদের একটা অধিকার রয়েছে, রাইট রয়েছে। এটা কী করে? বাজার মূল্য হচ্ছে একটু কম মূল্যে তাদেরকে কী করে সাধারণত রাইট শেয়ার বিলি করা হয়, ঠিক আছে। এটা তো রাইট শেয়ার হোল্ডাররা কী করতে পারে? সেই শেয়ার গ্রহণ করে শেয়ার ম্যাচুরিটি হলে আবার এটা পুনরায় বিক্রি করে তারা টাকা নিতে পারে, ঠিক আছে। এটাকে বলে রাইট শেয়ার, ঠিক আছে। রাইট শেয়ার বা অগ্রাধিকার এটা পুরনো শেয়ার হোল্ডারদের এই সুবিধাটা দিয়ে থাকে। স্টক কোম্পানির মূলধনের অংশবিশেষ কোম্পানির পূর্ণ মূল্য আদায়কৃত শেয়ার মূলধনকে সুবিধা অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হলে তাকে স্টক বলা হয়, ঠিক আছে। এটা যেমন 1956 সালের ভারতীয় কোম্পানি আইনের 94 1 গ ধারে বলা হয়েছে শেয়ারের পূর্ণমূল্য আদায় হলে শেয়ারকে স্টকে পরিণত করা হয়। মানে শেয়ারের পূর্ণমূল্য আদায় করে ফেলছে তখন এটা কী করবে? স্টকে বা শেয়ারে কনভার্ট করে ফেলবে, স্টকে রূপান্তর করে দেবে। অনেক সময় আমরা কি স্টকও দিয়ে থাকি, স্টক লভ্যাংশ দিয়ে থাকি শেয়ার হোল্ডারদের, ঠিক আছে। তা সরাসরি টাকা না দিয়ে, নগদ লভ্যাংশ না দিয়ে আমরা স্টক লভ্যাংশ অনেক সময় শেয়ার হোল্ডারদেরকে দিয়ে থাকি, ঠিক আছে। যেমন কারো 100টা শেয়ার রয়েছে, তাকে 10% স্টক লভ্যাংশ দেওয়া হবে। তো 100টার স্টক 10% করলে 10টা, তার মানে সে তখন 10টা স্টক লভ্যাংশ স্টক পাওয়ার পরে কী হবে? তার শেয়ার সংখ্যা গিয়ে দাঁড়াবে 100+10, 110টা শেয়ার হবে তখন তার, ঠিক আছে। এটা হচ্ছে স্টক। এরপর হচ্ছে ঋণপত্র। ঋণপত্র একটি ঋণের স্বীকৃতিপত্র যা ইস্যু করে পাবলিক লিমিটেড কোম্পানিগুলো জনগণ বা প্রতিষ্ঠানের নিকট থেকে ঋণ সংগ্রহ। এটা ঋণপত্রকে আমরা ডিবেঞ্চারও বলে থাকি, ডিবেঞ্চার বন্ড এটা বলে থাকি, ঠিক আছে। তো বন্ড হচ্ছে তোমার জামানতযুক্ত আর ডিবেঞ্চার হচ্ছে জামানতবিহীন, এটা হচ্ছে পার্থক্য। তাহলে ঋণপত্র পাবলিক লিমিটেড কোম্পানির উন্মুক্ত ঋণ গ্রহণের একটি প্রামাণ্য দলিল। সাধারণত 8 প্রকারের ঋণপত্র রয়েছে, যেমন সাধারণ বা খোলা ঋণপত্র, বন্ধকের ঋণপত্র, পরিশোধযোগ্য ঋণপত্র, অপরিশোধযোগ্য, নিবন্ধিত ঋণপত্র, অনিবন্ধিত ঋণপত্র, পরিবর্তনযোগ্য ঋণপত্র এবং অপরিবর্তনযোগ্য ঋণপত্র। এটা অনেকটা সে অগ্রাধিকার শেয়ারের মতোই, ঠিক আছে। আমরা পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপ হচ্ছে যে একটা গল্প, মানে আমরা শেয়ার কীভাবে বাজারে ইস্যু করি সেটার একটা গল্প, ঠিক আছে। এটা গল্পটা কি দেখো এখানে, যে আফসানা এন্টারপ্রাইজ 2015 সালের একটি পাবলিক লিমিটেড কোম্পানি খোলার জন্য নিবন্ধকের কার্যালয়ে আবেদন করেছে। নিবন্ধক তাকে প্রতি শেয়ার 10 টাকা মূল্যের 5 লাখ শেয়ার অনুমোদন সাপেক্ষে 50 লাখ টাকা অনুমোদিত মূলধনে ব্যবসা করার অনুমতি দিলেন। তো বিগত 5 বছরে নিজস্ব মূলধনে বেশ অগ্রসর হয়েছে, তাদের অনেকগুলো শাখা খুলেছেন। ব্যবসা সম্প্রসারণের জন্য কোম্পানির সাধারণ জনগণের কাছ থেকে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে। এটা তাই তারা 2020 সালে জানুয়ারি মাসে পত্রিকায় বিজ্ঞাপন বা প্রসপেক্টাস জারি করেন এবং এই প্রত্যেকে বিজ্ঞাপন দেওয়ার পর কী করে সাধারণ জনগণ সেই বিজ্ঞাপন দেখে, এবং এই বিজ্ঞাপনে কী উল্লেখ থাকে? কোম্পানির যাবতীয় ডিটেলস, বিবরণপত্র বা প্রসপেক্টাস বলা হয়। কোম্পানির নাম, ঠিকানা, কোম্পানির কতগুলো শাখা আছে, বিগত বছরগুলোর কোম্পানির আয় ব্যয়ের হিসাব বা বিগত বছরের কোম্পানির লাভ হয়েছে কত, এই ধরনের বিষয়গুলো, কোম্পানি সম্পর্কে যাবতীয় পজিটিভ বিষয়গুলো সেখানে বলা হয়, যাতে শেয়ার হোল্ডাররা কী করে কোম্পানির শেয়ার কিনতে কি আগ্রহী হয়। এবং যখন বিজ্ঞাপন দেখে শেয়ার হোল্ডাররা কী করে ওই কোম্পানির শেয়ারের মালিকানা পাওয়ার জন্য কী হয় তারা আগ্রহী হয়। এবং ওই বিজ্ঞাপনে তোমার কী থাকে? অনেকগুলো ব্যাংকের নাম থাকে, অনেকগুলো শাখার নাম থাকে। ওই শাখাগুলোতে কোম্পানির শেয়ার হোল্ডাররা কোম্পানির যে ফর্ম রয়েছে, নির্ধারিত ফর্ম, সেই ফর্মটাকে তারা কী করে অনলাইন থেকে সংগ্রহ করতে পারে, ব্রোকারেজ হাউস থেকে সংগ্রহ করতে পারে, ব্যাংক থেকেও সংগ্রহ করতে পারে। সংগ্রহ করে তারা ওই ফর্মকে কী করে ফিল আপ করে। তো ফর্ম ফিল আপ করে ফর্মে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেমন তার ব্যক্তিগত, তার নাম, ঠিকানা, বর্তমান ঠিকানা, তারপর তোমার কি স্থায়ী ঠিকানা, তারপর এখানে এই আরও কিছু বিষয় থাকে। তবে এখানে 2টা গুরুত্বপূর্ণ বিষয় থাকে। একটা হচ্ছে তার বিও অ্যাকাউন্ট নাম্বার বা বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে তোমার কি
তার যে অ্যাকাউন্ট নাম্বারে সে ব্যাংকের লেনদেন করে থাকে, ঠিক আছে, সেই অ্যাকাউন্ট নাম্বার, দুইটা লেনদেন অ্যাকাউন্ট নাম্বার সেখানে থাকে, ঠিক আছে। এখন যখন আমি ফর্ম জমা দেবো, ফর্ম জমা দেওয়ার সময় কোম্পানি কী করে, মানে ব্যাংকগুলো কী করে, ব্যাংকগুলো সিল মেরে তোমার কী করে, ফর্মের দুইটা অংশ থাকে, একটা অংশ থাকে মনে করে এটা একটা ফর্ম, ঠিক আছে, এটা একটা ফর্মের এটা হচ্ছে নিচের অংশ, এটা হচ্ছে উপরের অংশ। উপরের অংশটা ব্যাংক ছিঁড়ে রাখে, এখানে গাটার করে থাকে চেক পাতার মতো, এখানে গাটার ছিঁড়ে উপরের অংশটাকে ব্যাংক রেখে দেয়, আর এটা কী করে শেয়ার হোল্ডারদের দিয়ে দেয়, ঠিক আছে। এখন শেয়ার হোল্ডারের উপরে যে নাম্বারটা লেখা থাকবে, মনে করি এখানে 5 নাম্বার লেখা আছে, এখানেও 5। এখন যখন একই নাম্বার লেখা থাকে লটারির কুপনের মতো, এখানেও 5 থাকবে, এখানেও 5 থাকবে। এখন তারপর কী করবে শেয়ার হোল্ডাররা, কী করবে, ওই এই টোকেনের মতো যে কুপনটা সেটা নিজের কাছে সংরক্ষণ করবে। এবং মনে করো আমার কোম্পানির 5 লাখ লোকের শেয়ার দরকার, কিন্তু আবেদন পড়েছে 8 লাখ লোকের। তো 8 লাখ লোককে তো আমি কোম্পানির মালিকানা দিতে পারবো না, শেয়ারের মালিকানা দিতে পারবো না। তখন আমি এটা কী করি, লটারি করে আমরা কী করি, ওইখান থেকে 5 লাখ লোককে আমরা কী করি, বাছাই করে নিই, এবং 3 লাখ লোকের শেয়ার আমরা কী করে থাকি, ফেরত দিয়ে থাকি, ঠিক আছে। এবং এই যে করলাম, যেই 5 লাখ লোককে আমরা কী করি, শেয়ার বাছাই করে নিই, তাদের শেয়ারগুলো তাদের যে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট আছে, যেটা আমি একটু আগে বলেছিলাম বিও অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে গিয়ে কী হয়, অ্যাড হয়। এবং ওই শেয়ারগুলো তারা শেয়ারের ম্যাচুরিটি হলে তারা ওই শেয়ারগুলো বিক্রি করতে পারে বাজারে। আর যে শেয়ার হোল্ডাররা লটারিতে যারা কী হয়নি, শেয়ারের মালিকানা পায়নি, তো তাদের টাকাগুলো কীভাবে ফেরত পাবে, ওই যে তাদের যে ওখানে তাদের যে পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ছিল, ওই অ্যাকাউন্ট নাম্বারে তাদের শেয়ার টাকাগুলো অনলাইনের মাধ্যমে কী হবে, স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে, ঠিক আছে। এইভাবে মূলত প্রাইমারি শেয়ারের লেনদেনগুলো হয়ে থাকে, ঠিক আছে। এরপর আমি শেয়ারগুলোকে যখন প্রাইমারি মার্কেটে উঠে যাবে, আমি ব্রোকারেজ হাউসে গিয়ে ম্যাচুরিটি হলে আমি কী করতে পারবো, বহুবার কী করতে পারবো, এটা বিক্রি করতে পারবো। এটাকে বলা হয় সেকেন্ডারি শেয়ার বা সেকেন্ডারি মার্কেট। তাহলে এই যে এইভাবে মূলত কী হয়ে থাকে, শেয়ারের লেনদেনগুলো হয়ে থাকে, ঠিক আছে। এরপর আমরা দেখি আবেদনের প্রক্রিয়াটা আমরা যদি সংক্ষেপে দেখতে চাই, আমরা একটা ছকের মাধ্যমে দেখতে পারি। যেমন দেখো, এই চক্র, পত্রিকায় আবেদন বা বিবরণপত্র প্রচার করবো আমরা প্রথম। তারপর শেয়ার হোল্ডারের আবেদনপত্র গ্রহণ করবে, আবেদনপত্র গ্রহণ করবে কে, ব্যাংক গ্রহণ করবে। গ্রহণ করার পরে আমরা কী করবো, লটারির মাধ্যমে সেই আবেদনপত্র বাছাই করব। বাছাই করে আমরা কী করবো, অতিরিক্ত আবেদন ফেরত দিয়ে দিব আর কি। মানে বাছাই করার পর আমরা কী করবো, শেয়ারের যে প্রতিষ্ঠানের যে কাঙ্ক্ষিত শেয়ার আছে, যেমন মনে করো আমি শেয়ার ইস্যু করেছি 50,000 শেয়ার ইস্যু করেছি মনে করো, কিন্তু আমি আবেদন পেয়েছি কত, 80,000। তাহলে এই যে বেশি পেলাম কত, অতিরিক্ত পেলাম কত, এখানে অতিরিক্ত পেলাম 30,000, ঠিক আছে। এই 30,000 শেয়ার আমি কী করবো, ফেরত দিয়ে দিব। এই 30,000 শেয়ার ফেরত দিব, আর এই 50,000 শেয়ার কোথায় চলে যাবে, মূলধনে স্থানান্তর হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই লটারির মাধ্যমে আমরা যে শেয়ারগুলো পাবো 80,000, লটারির মাধ্যমে 80,000 শেয়ার করেছি, না লটারির মাধ্যমে আমি শেয়ার পাবো হলো, না আমি আবেদন গ্রহণ করেছি, পত্রিকায় বিবরণ দিলাম যে আমার 50,000 শেয়ার লাগবে, পত্রিকায় বিবরণ দিয়েছি 50,000 শেয়ার লাগবে, তো আমি আবেদনপত্র গ্রহণ করলাম 80,000, ঠিক আছে। তো লটারির ভিতর থেকে 80,000-এর লটারি হলো, আপনার 80,000-এর লটারি করে আমি কী করলাম, 50,000 টাকাকে আমি কী করলাম, মূলধনে স্থানান্তর করলাম। অতিরিক্ত 30,000 ছিল, সেই অতিরিক্ত 30,000 আমি কী করলাম, ফেরত দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইভাবেই মূলত শেয়ারের চক্রাকারে কী হয়ে থাকে, এইভাবে শেয়ারের প্রাইমারি শেয়ারের কী হয়ে থাকে, লেনদেন হয়ে থাকে। এরপরে দেখো কি আছে, শেয়ার আবেদন ও লেনদেন প্রক্রিয়া। আচ্ছা, প্রথমে হচ্ছে অনুমোদিত শেয়ার। আমরা যখন অঙ্ক করব, অঙ্ক করার সময় আমরা এই তথ্যগুলো পাবো, এবং আমাদের জেনে নিতে হবে যে এই তথ্যগুলোর কোনটা কী হবে, এবং এখানে কিছু জাবেদা আছে। দেখো, অনুমোদিত মূলধনে কোনো জাবেদা হয় না, কারণ এটা কোনো লেনদেন নয়, এটা কোম্পানির একটা গঠনতন্ত্র আর কি, বা কোম্পানির গঠন করতে গিয়ে কী ধরনের নিবন্ধ, কী ধরনের অনুমোদন দিয়েছে তার মূলধনের, এটা কোনো জাবেদা হবে না, এটা প্রশ্নে উল্লেখ থাকবে অনুমোদিত মূলধন কত। ইস্যুকৃত শেয়ার, এটারও জাবেদা হবে না, আমি শেয়ার ইস্যু করেছি, এটা মূলত কোনো লেনদেন নয়, এটা আহ্বান জানানো নয়, এটা কোনো লেনদেন নয়, এই জন্য এটারও জাবেদা হবে না। এটা প্রশ্নে উল্লেখ থাকবে যে কত টাকা করে, প্রতিটি 10 টাকা করে 50,000 শেয়ার ইস্যু, বা প্রতিটি 12 টাকা করে 10,000 শেয়ার ইস্যু, এরকম থাকতে পারে আর কি, ঠিক আছে। এটা প্রশ্ন উল্লেখ থাকবে, এটা কোনো জাবেদা হবে না, মানে ইস্যুকৃত শেয়ারটা জাবেদায় কোনো ইফেক্ট ফেলবে না। তো আমাদের জাবেদা ইফেক্ট ফেলবে এখান থেকে, শেয়ার আবেদন পাওয়া গেলে, যখন আমি আবেদন নিব, ব্যাংক গ্রহণ করবে, তখন সেখান থেকে মূলত শেয়ারের লেনদেন শুরু, ঠিক আছে। তখন ওখান থেকে টাকা পয়সার লেনদেন ওখান থেকে শুরু। শেয়ারের আবেদন যেহেতু ব্যাংক গ্রহণ করে, এই জন্য ব্যাংক হিসাব ডেবিট হবে, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হবে, এবং এটার ক্যালকুলেশন হবে আবেদন প্রাপ্ত শেয়ার সংখ্যা, শেয়ার প্রতি ইস্যুকৃত মূল্য। মনে করো আমি শেয়ার আবেদন পেয়েছি 80,000, এবং প্রতি শেয়ারের ইস্যুকৃত মূল্য ছিল 10 টাকা, ঠিক আছে। এটা এরকম হতে পারে আর কি। আবার শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করা হলো, ঠিক আছে। এখন আমি শেয়ার ইস্যু করেছিলাম, ওই যে একটু আগে বলেছিলাম 50,000 শেয়ার
10 টাকা করে ইস্যু করেছিলাম, ঠিক আছে। তো 50, আমি আবার কি আবেদন পেলাম 80,000 শেয়ার 10 টাকা করে, আবেদনের টাকা মূলধনে স্থানান্তর। এখন মূলধনে স্থানান্তর হবে কোন অংশটুকু, যে অংশটুকু আমি ইস্যু করেছিলাম 50,000 শেয়ার, এবং ইস্যুকৃত শেয়ার এবং বিলিখিত শেয়ার তখনই সমান হবে যখন আমরা কি সমান আবেদন বা অতিরিক্ত আবেদন পাবো। ইস্যুকৃত আর বিলিখিত তো সমান হবে না, যখন আমি কম আবেদন পাবো তখন কিন্তু ইস্যুকৃত আর বিলিখিত সমান হবে না। তাহলে এখানে দেখো শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে। যেমন শেয়ার মূলধনে যখন আমরা কোনো কিছু ট্রান্সফার করবো তখন শেয়ার মূলধন হিসাব কী হবে, ক্রেডিট হবে। এর কারণ হচ্ছে এটা মূলধনকে কি বৃদ্ধি করে। যেমন মনে করো আমি যদি বলি নগদ টাকা মূলধন হিসাবে আনা হলো, যাবে দেখে হয় নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে শেয়ার আবেদনের টাকা মূলধন হিসাব আনা হলো, এটা যাবে হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এবং ওই যে 50,000 ইন্টু 10, এটার ফর্মুলা হচ্ছে বিলিখিত শেয়ার সংখ্যা ইন্টু শেয়ার প্রতি অভিহিত মূল্য। এখানে কিন্তু শেয়ারের মূল দামটাই কী হবে, না শেয়ার মূলধনে সবসময় মনে রাখবে শেয়ারের মূল দাম কাউন্ট হবে, অধিহার ওভার কাউন্ট হবে না, মূল দামটা কাউন্ট হবে এখানে। এরপর অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো, আমরা যখন শেয়ারের অতিরিক্ত আবেদন পাবো সেটাকে আমরা কী করবো, ফেরত দিব। আবেদন যখন গ্রহণ করেছিলাম তখন জাবেদা হয়েছিল ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। যখন আবেদন ফেরত দিব তখন এর জাবেদা কী হবে, শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব কী হবে, ক্রেডিট হবে, ঠিক আছে, উল্টে যাবে এটা। এবং এটা হবে অতিরিক্ত শেয়ার সংখ্যা, যে অতিরিক্ত শেয়ার কত পেয়েছিলাম 30,000 শেয়ার, অতিরিক্ত শেয়ার সংখ্যা ইন্টু শেয়ার প্রতি স্বীকৃত মূল্য, অতিরিক্ত শেয়ার সংখ্যা ইন্টু শেয়ার প্রতি স্বীকৃত মূল্য 10 টাকা মনে করো, এরকম। এভাবে আমরা কী করবো, ক্যালকুলেশন করব। এরপর আমরা দেখি কি আছে, শেয়ার আবেদন ও লেনদেন প্রক্রিয়া। দেখো এখানে লেনদেন প্রক্রিয়া আরও কিছু বিষয় আছে, যেমন শেয়ার অধিহার। শেয়ার অধিহার হচ্ছে মূল দামের চেয়ে বা অভিহিত মূল্যের চেয়ে বেশি মূল্যে শেয়ার ইস্যু করলে তাকে আমরা শেয়ার অধিহার বলি, এবং এই অধিহার হচ্ছে একটা দায়, ঠিক আছে। এবং এটা জাবেদা কী হয়, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। যেহেতু এর একটি দায়, এই জন্য এটাকে আমরা ক্রেডিট করছি। আর গণনা কার্য হচ্ছে বিলিকৃত শেয়ার সংখ্যাটা শেয়ার প্রতি অধিহার। এখানে একটা জিনিস মনে রাখবে, 5টা হিসাব, না শেয়ার মূলধন, শেয়ার না অধিহার, শেয়ার অবহার, অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ, এগুলোর সাথে সবসময় ইস্যুকৃত বা বিলিখিত শেয়ারটা কী হবে, গুণ হবে, ঠিক আছে। এটা এরপর দেখো শেয়ার অবহার। শেয়ার অবহার হচ্ছে যে অভিহিত মূল্যের চেয়ে কম মূল্যে, মানে ফেস ভ্যালুর চেয়ে কম মূল্যে যদি আমি শেয়ার ইস্যু করি তাকে শেয়ার অবহার বলে। যেমন মনে করি একটা শেয়ারের দাম 10 টাকা, এটা আমি 9 টাকা ইস্যু করেছি, তাহলে এখানে 1 টাকা করে কি থাকবে, অবহার থাকবে। তো শেয়ার অবহারকে একটা অলিক সম্পদ ধরা হয়, যেহেতু সেটা সম্পদ হিসেবে বিবেচনা করা হয়, এই জন্য এটা হবে শেয়ার অবহার ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এরপর হচ্ছে অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ, দায় গ্রাহকের কমিশন, প্রাথমিক খরচ ইত্যাদি। এবং এগুলো মূলত যে এগুলোকেও আমরা অসম্মানিত বা অলিক সম্পদ হিসেবে বিবেচিত করি, কারণ এগুলো কোম্পানির প্রাথমিক খরচ, এই জন্য এগুলো কী হয়, ডেবিট হয়, ঠিক আছে। যেহেতু অলিক সম্পদ হিসেবে বিবেচনা করে ডেবিট হয়, এবং ব্যাংক হিসাব কী হয়, ক্রেডিট হয়। এগুলো ব্যাংক থেকে কেটে রাখা হয়, কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট থেকে। বিলিখিত শেয়ার সংখ্যা একটু শেয়ার প্রতি অবহার হতে পারে, বা শেয়ার প্রতি অবলেখকের কমিশন হতে পারে, ঠিক আছে। অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ, যা খুশি এটা হতে পারে এখান থেকে। এরপর শেয়ারের বিনিময়ে সম্পদ ক্রয়, ভূমি, দালান কোঠা, মেশিন, যে কোনো ধরনের স্থায়ী সম্পদ থাকতে পারে। ভূমি থাকলে ভূমি, দালান কোঠা থাকলে দালান কোঠা, মেশিন থাকলে মেশিন। আর শেয়ার মূলধন হবে ক্রেডিট। এটারও ক্যালকুলেশন হচ্ছে ইস্যুকৃত শেয়ার সংখ্যা, আমি যতগুলো শেয়ার ইস্যু করেছি ইন্টু শেয়ার প্রতি ইস্যুকৃত মূল্য, মানে জমি বা ক্রয় বাবদ বা মেশিন ক্রয় বাবদ বা আসবাবপত্র ক্রয় বাবদ আমরা যতগুলো শেয়ার ইস্যু করেছি, ওই ইস্যুকৃত শেয়ারের সাথে ইস্যুকৃত শেয়ারের মূল্যটা কী হবে, গুণ হবে, ঠিক আছে। এবং এখানেও আমাদের অধিহার অভার থাকতে পারে। এরপরের স্টেপটা দেখো, শেয়ার ইস্যুর ধরন। প্রকৃত মূল্য 100 টাকা, ইস্যু করেছি 100 টাকা, এটাকে বলবো আমরা সমাহার। প্রকৃত মূল্য 100 টাকা, ইস্যু করেছি 110 টাকা, এটাকে বলবো আমরা অধিহার। মানে 100 টাকার চেয়ে বেশি অধিহার, ফেস ভ্যালুর চেয়ে বেশি মূল্যে আমরা কী করেছি, ইস্যু করেছি, এই জন্য এটাকে অধিহার বলবো। প্রকৃত মূল্য 100 টাকায়, ইস্যু করেছি 90 টাকায়, এটাকে আমরা বলবো অবহার, ঠিক আছে। তাহলে শেয়ার অধিহার হচ্ছে অভিহিত মূল্যের চেয়ে কম মূল্যে শেয়ার ইস্যু করলে তাকে আমরা কি বলি, বেশি মূল্যে শেয়ার ইস্যু করলে তাকে আমরা শেয়ার অধিহার বলি। এটি একটি দায়, যাবে ক্রেডিট দিকে বসে এবং আর্থিক মূল্যের সঞ্চিত উদ্ধৃত শিরোনামে বসে। এবার হচ্ছে যে শেয়ার অবহার, অভিহিত মূল্যের চেয়ে কম মূল্যে শেয়ার ইস্যু করলে তাকে আমরা শেয়ার অবহার বলি। এটি একটি অসম্মানিত ব্যয় বা অলিক সম্পদ, এবং এটি তোমার কোথায় বসে, আর্থিক বিবরণীতে অলিক সম্পদ বা সম্পদের দিকে বসে আর কি, অলিক সম্পদ হিসাবে বা অসমন্বিত ব্যয় হিসাবে সম্পদের দিকে বসে। এবং কোম্পানি আইন অনুযায়ী প্রকৃত মূল্যে সর্বোচ্চ 10% শেয়ার ওভার রাখা যায়, ঠিক আছে। আমি শেয়ার ওভার 10%-এর বেশি কী করতে পারবো না, রাখতে পারবো না। নোট 3, অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ, প্রাথমিক খরচ, দায় গ্রাহকের কমিশন, এগুলো অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ হিসাবে বিবেচিত হবে, যা যাবে ডেবিট দিকে বসবে এবং পক্ষান্তরে ক্রেডিট দিকে বসবে ব্যাংক হিসাব। এবং এগুলো আমাদের আর্থিক বিবরণীতে। এখন দেখো আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী একটা নমুনা ছক দেখো। আর্থিক বিবরণীর প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে চলতি সম্পদ, এবং এই অঙ্কের একমাত্র চলতি সম্পদ হচ্ছে ব্যাংক জমা, ঠিক আছে, বা ব্যাংক হিসাব বা ব্যাংক জমা আর কি, ব্যাংক জমার উদ্ধৃত্ত। ব্যাংক জমার উদ্ধৃত্ত হচ্ছে ব্যাংক জমা হচ্ছে এখানে একমাত্র চলতি সম্পদ। এবং এই ব্যাংক জমাটা আমরা কীভাবে বের করবো, অনেক সময় প্রশ্নে বলা থাকে, আর প্রশ্নে যদি বলা না থাকে তাহলে আমরা কী করবো, জাবেদের ডেবিট দিকের আইটেম থেকে ক্রেডিট দিকের আইটেমগুলোকে আমরা কী করবো, এখান থেকে মাইনাস করবো। মাইনাস করলে আমার বেরোবে কি না,
ব্যাংক জমার পরিমাণটা বেরোবে। এরপর স্থায়ী সম্পদ, ভূমি, দালান কোঠা, আসবাবপত্র, মেশিন এগুলো যদি থাকে, অলিক সম্পদ অসমন্বিত ব্যয়, অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ, প্রাথমিক খরচ, দায় গ্রাহকের কমিশন, ইস্যু খরচ, শেয়ার ওভার, এগুলো অলিক সম্পদ। আর তাহলে আমার মোট সম্পদ বেরোবে। আর শেয়ার হোল্ডারদের দায় সত্ত্বেতে অনুমোদিত মূলধন প্রতিটি 10 টাকা করে এতটি শেয়ার, ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত প্রতিটি এত টাকা করে। এটা আমরা অঙ্ক করার সময় বুঝতে পারবো। আর হচ্ছে শেয়ার অধিহার অথবা কি শেয়ার অধিহার থাকবে, সঞ্চিতি উদ্ধৃত এই শিরোনামে বসবে শেয়ার অধিহার। এবং সবগুলো দায়কে একসাথে যোগ করে আমরা কী পাবো? মোট শেয়ার মালিকদের সত্ত্ব ও দায় পাবো। আর সবগুলোকে সম্পদকে যোগ করে পারবো আমরা মোট সম্পদ। এবং এখানে মোট সম্পদের টাকা এবং শেয়ার হোল্ডারদের দায় ও সত্ত্বটা কী হবে? একসাথে মিলে যাবে। মিলে গেলেই বুঝবো আমাদের অঙ্ক কী আছে। ঠিক আছে, এই ছিল আমাদের আর্থিক যৌথ মূলধনী কোম্পানির মূলধনের চ্যাপ্টার। তো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার স্টুডেন্ট। এবং তোমরা সবাই আমার চ্যানেল এবং ফেসবুক পেজ সমস্ত দ্য ম্যাজিশিয়ান অফ অ্যাকাউন্টিং এটা সাবস্ক্রাইব করবে। এবং হোয়াটসঅ্যাপের এইখানে এই নাম্বারে কী করতে পারো? নক করতে পারো। যদি কোনো সমস্যা থাকে আমি তোমাদের প্রবলেম সলভ দেবো। আশা করি সবাই ভালো থাকবে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ঈদ মোবারক, ভালো থাকো।